শব্দর পথ চলার সঙ্গী হতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। বেল আইকনটি প্রেস করুন নতুন নোটিফিকেশন পেতে। নমস্কার। রবীন্দ্রনাথের পরে নতুন বাংলা কবিতার সূচনা প্রসঙ্গে কিছু কথা আমি বলবো। প্রসঙ্গটা শুরু করব আমি বুদ্ধদেব বসুর একটি তাৎপর্যপূর্ণ কথা বলে। বুদ্ধদেব বসু বলেছিলেন যে রবীন্দ্রনাথের পরে প্রথম আধুনিক রবীন্দ্রনাথ নিজেই। এ একটা কথা। দ্বিতীয় কথাটি হচ্ছে এই যে উনি এটা বলেছিলেন ওর সম্পাদিত আধুনিক বাংলা কবিতা বইয়ের একটি অসামান্য একটি ভূমিকা। যাই হোক, উনি বলেছিলেন যে নতুন কবিরা যারা রবীন্দ্রনাথের পরে লিখতে এসেছেন, উনি মূলত বলেছেন 30-এর দশকে যারা লিখতে শুরু করেছেন তাদের কথা। জীবনানন্দ দাশ, অমিয় চক্রবর্তী, বিষ্ণু দে, বুদ্ধদেব বসু নিজে, সুধীন্দ্রনাথ দত্ত, এদের কথা। যে এদের কবিতা, এরা হচ্ছে নতুন কবিতা লিখতে শুরু করলেন। এখন আপাতভাবে মনে হতে পারে আমাদের যে দুটো কথা হচ্ছে পরস্পর বিরোধী। যদি রবীন্দ্রনাথের পরে প্রথম আধুনিক রবীন্দ্রনাথ নিজেই হন, তাহলে তারপরে আবার নতুন কবিতা শুরু হয় কী করে? এটা বুঝতে পারলেই মোটামুটি আমরা এই সম্পর্কের ব্যাপারটা বুঝে যাব। রবীন্দ্রনাথের কবিতা এবং তার পরের কবিতার মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের যে স্বরূপ, সেটা বুঝে যাব। আসলে প্রথম কথাটার মধ্যে রবীন্দ্রনাথের সারা জীবনের সামর্থ্যের স্বীকৃতি আছে। রবীন্দ্রনাথ সারা জীবন ধরে নিজেকে এতবার ভেঙেছেন, এতবার নিজেকে নতুনভাবে তৈরি করেছেন, সেটা গল্পে হোক, কবিতায় হোক, ছবিতে হোক, গানে হোক, উপন্যাসে হোক, সর্বত্র করেছেন, যে রবীন্দ্রনাথ নিজেই নিজেকে পরপর নতুনভাবে নির্মাণ করেছেন। পুনশ্চ বা শেষ সপ্তকে রবীন্দ্রনাথ, তার আগের রবীন্দ্রনাথ তো এক নয়। যে রবীন্দ্রনাথ ছবি আঁকেন, যে রবীন্দ্রনাথ গান লেখেন, এটাও বুদ্ধদেব বসু বলেছিলেন যে রবীন্দ্রনাথের সেই কবিতাগুলোর কাছেই আমরা বেশি ঋণী, যে কবিতাগুলো আকারে ছোট এবং যেগুলো মূলত গান। যে জন্যে বুদ্ধদেব বসু তাঁর আধুনিক বাংলা কবিতা শুরু করেছিলেন। বইটার নাম হচ্ছে আধুনিক বাংলা কবিতা। উনি শুরু করছেন রবীন্দ্রনাথের কবিতা দিয়ে। কবিতা মানে গান দিয়ে। সেদিন দুজনে দুলেছিল বনে। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন দুজনে দুলেছিল বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন যাকে মনে, ভুলো না ভুলো না ভুলো না ভুলো না। সেদিন দুজন
দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। সেদিন বাতাসে ছিল তুমি জানো, আমারই মনের প্রলাপ জড়ানো। আকাশে আকাশে আছিল ছড়ানো, তোমার হাসির তুলনা। ভুলো না, ভুলো না, ভুলো না, সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। যেতে যেতে পথে পূর্ণিমা রাতে, চাঁদ উঠেছিল গগনে। দেখা হয়েছিল তোমাতে আমাতে, কি জানি কি মহালগনে। চাঁদ উঠেছিল গগনে। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। এখন আমার বেলা নাহি আর, বহিব একাকী বিরহের ভার। বাঁধিনু যে রাখি পরাণে তোমার, সে রাখি খুলো না, খুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না। সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে। ভুলো না, ভুলো না, ভুলো না, ভুলো না, সেদিন দুজনে দুলেছি বনে, ফুল ডোরে বাঁধা ঝুলনা। এখন এই যে রবীন্দ্রনাথের সারা জীবনের সামর্থ্য, সেই সামর্থ্যের পরিচয় আমরা পাব আমাদের আজকের কথার সূত্রে কিছু কিছু কবিতায়। আমি এই প্রাসঙ্গিক কিছু কবিতা আমি আপনাদের বলি। আপনারা জানেন রবীন্দ্রনাথের সানাই কাব্যগ্রন্থের অত্যুক্তি বলে একটি কবিতা আছে। সেই কবিতায় একটা অংশ আমি 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 দু লাইন বলি। সেটা হচ্ছে, তব অঙ্গে অত্যুক্তি কি করোনা বহন, সন্ধ্যায় যখন দেখা দিতে আসো, তখন যে হাসি হাসো, সে তো নহে মিতব্যয়ী প্রত্যহের মতো, অতিরিক্ত মধু কিছু তার মধ্যে থাকে তো সংহত। এই যে মিতব্যয়ী প্রত্যহ বা অতিরিক্ত মধু বা মিতব্যয়ী প্রত্যহ কথাগুলো আমাদের সময়ের সঙ্গে যে সখ্য রচনা করছে, সেই সখ্যের দিকে তাকেই বুদ্ধদেব বসু বলেছিলেন যে রবীন্দ্রনাথের পরে রবীন্দ্রনাথই প্রথম আধুনিক। মন যে দরিদ্র তার, তর্কের নৈপুণ্য আছে, ধনৈশ্বর্য নাইকো ভাষার, কল্পনা ভাণ্ডার হতে তাই করে ধার,
বাক্য অলঙ্কার। কখনো হৃদয় হয় সহসা উতলা, তখন সাজিয়ে বলা আসে অগত্যায়। তাই শুনে কেন তুমি হেসে ওঠো আধুনিকা প্রিয়ে, অতুক্তির অপবাদ দিয়ে? তোমার সম্মানে ভাষা আপনারে করে সুসজ্জিত, তারে তুমি বারে বারে পরিহাসে করো না লজ্জিত। তোমার আরতি অর্ঘ্যে অতুক্তি বঞ্চিত ভাষা হেয়, অসত্যের মতো অশ্রদ্ধেয়। নাই তার আলো, তার চেয়ে মৌন ঢের ভালো। তব অঙ্গে অতুক্তিকে করোনা বহন, সন্ধ্যায় যখন দেখা দিতে আসো, তখন যে হাসি হাসো সে তো নহে মিতব্যয়ী প্রত্যহের মতো। অতিরিক্ত মধু কিছু তার মধ্যে থাকে তো সংহত। সে হাসির অতিভাষা মোর বাক্যে ধরা দেবে নাই সে প্রত্যাশা। অলঙ্কার যত পায় বাক্যগুলো তত হার মানে, তাই তার অস্থিরতা বাড়াবাড়ি ঠেকে তব কানে। কিন্তু ওই আশ মানে সারেখানে, ও কি নহে অতুক্তির বাণী? তোমার দেহের সঙ্গে নীল গগনের ব্যঞ্জনা মিলাই দেয়, সে যে কোন অসীম মনের আপন ইঙ্গিত। সে যে অঙ্গের সঙ্গীত, আমি তারে মনে জানি সত্যের অধিক। সোহাগ বাণীরে মোর, হেসে কেন বলো কাল্পনিক? এই সখ্যকে কিন্তু ভুলে গেলে চলবে না, ভুলে গেলে চলবে না। যে জন্য রবীন্দ্রনাথের গান ওই সেদিন দুজনে দিয়ে শুরু করেছেন বুদ্ধদেব বসু, কিন্তু তার অনেক গান, অধিকাংশ গান আমাদের সময়ের কথাই তো বলছে, এবং আমাদের সময়ের ভাষাতেই যে বলছে সেটা তো আমরা জানি। যে কোনো গান ধরা যাক, রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নব তৃণদলে বাদলের ছায়া পড়ে। এই যে ছবিটি রচিত হলো, সেই ছবিটি কি আধুনিক নয়? এই ভাষাটা কি আধুনিক নয়? হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা মনে পড়ে গেল। বুদ্ধদেব বসুই বলেছিলেন যে রবীন্দ্রনাথের রচনার সেই জায়গাগুলোই বেশি প্রাসঙ্গিক আমাদের কাছে, যেখানে তিনি প্রকৃতির ছবি আঁকছেন, প্রকৃতির কথা বলছেন। হ্যাঁ, এই যে রহিয়া রহিয়া, এই যে বিপুল উচ্চারণ, এই যে একটা বিশ্বস্ত উচ্চারণ, রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নব তৃণদলে বাদলের ছায়া, এই যে ছবির যে সার্থকতা, এই যে ছবির যে ভঙ্গিটি, এই ভঙ্গিটিকে এমন অক্ষুণ্ণভাবে কবিতার মধ্যে ধরে দেওয়া, এটাই তো আধুনিকতা। কিন্তু এটাও ঠিক যে প্রথম বিশ্বযুদ্ধের পরে, এই সময় থেকে, তারপর থেকে সারা পৃথিবীর কবিতায় কবিতার ভাবে, কবিতার ভাষায়, কবিতার ভঙ্গিতে, কবিতার ধরনে এমন একটা পরিবর্তন আসছিল, যে পরিবর্তনটাকে ধরতে গেলে যে ভাষায় কথা বলা দরকার, যে ভাষায় সেই পরিবর্তনটাকে বেশি স্পর্শ করা যাচ্ছিল, বেশি ধরা যাচ্ছিল, বেশি বোঝা যাচ্ছিল, সেই ভাষাটার একটা খোঁজ কিন্তু তৈরি হচ্ছিল বাংলা ভাষায়। বাংলা ভাষার কবিতারা রবীন্দ্রনাথের পরে যারা লিখতে এলেন, মূলত 30-এর দশকে যারা লিখতে এলেন, তারা কিন্তু এই ভাষাটার খোঁজ তৈরি করছিলেন বাধ্য হয়ে, কারণ সেই ভাষাটা যে কোনোভাবেই হোক রবীন্দ্রনাথের মধ্যে আমরা পাচ্ছিলাম না। মানে রবীন্দ্রনাথ নিজেকে সব রকমভাবে ভেঙেছে, কিন্তু যে ভাঙনের কথা এলিয়ট বললেন তার পুরো জমিতে, ওয়েস্টল্যান্ডে। April is the cruelest month, breeding lilacs out of the dead land, mixing memory and desire, stirring dull roots with spring rain. Winter kept us warm, covering earth in forgetful snow, feeding a little life with dried tubers. Summer surprised us,
Coming over Sternberger's say with a shower of rain, we stopped in the colonnade and went on in the sunlight into the Hofgarten and drank coffee and talked for an hour. Bin gar kein Russin, Stone Osliten oik Tosh. And when we were children, staying at the Archduke's, my cousins, he took me out in a sled, and I was frightened. He said, Marie, Marie, hold on tight. And down we went in the mountains. There you feel free. I read much of the night and go south in the winter. What are the roots that clutch? What branches grow out of this stony rubbish? Son of man, you cannot say or guess, for you know only a heap of broken images, where the sun beats and the dead green trees give no shelter, the cricket no relief, and the dry stone no sound of water. সেই ভাঙনের কথা সেইভাবে সেই ভাষায় রবীন্দ্রনাথ কিন্তু রবীন্দ্রনাথে হয়তো পাওয়া যাচ্ছিল না বলেই নতুনভাবে নতুন কথায় একটা বলার ইচ্ছে তৈরি হচ্ছিল আমাদের কবিদের মধ্যে তৈরি হচ্ছিল। এই ধরুন 20-এর দশকে 22 সালে তো বেরোলো ওয়েস্টল্যান্ড, তারপরে গোটা পৃথিবীর কবিতার ভাষায় যেভাবে ভাঙনটা ধরা পড়ছিল, সেই ভাঙনটাকে ওই সময়ের কবিরা ধরতে চাইছিলেন, বুঝতে চাইছিলেন। ফলে যেটা সুধীন্দ্রনাথ দত্ত বলেছিলেন যে কোথায় তারা আধুনিক, কোথায় তারা আলাদা, কোথায় তারা নতুন, একটা শব্দ ব্যবহার করেছিলেন যে অকপটতা। নতুন সময়ের কবিদের অকপটতাই তাদের আলাদা করেছে। আধুনিকতার সংজ্ঞা নিয়ে সারা পৃথিবীতে এত আলোচনা হয়েছে, এত কথা হয়েছে যে সেই জটিলতার মধ্যে আমরা ঢুকতে চাইছি না। রবীন্দ্রনাথও বলেছেন আধুনিকতাটা মর্জি নিয়ে, সময় নিয়ে নয়, মর্জি নিয়ে। আবু সৈয়দ আইয়ুব বলেছেন যে বাংলা কবিতার ক্ষেত্রে যে ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাবমুক্ত এবং সময়ের দিক থেকে বিশ্বযুদ্ধ পরবর্তী কবিতাকেই বাংলায় আধুনিক কবিতা হিসেবে আমরা ধরতে পারি। কথাটা অনেকটাই ঠিক, কারণ সত্যি তারপরে যারা লিখতে এলেন রবীন্দ্রনাথের পরে, এখন রবীন্দ্রনাথের সময়েও আরও কেউ আলাদা ভাষায় কবিতা লিখতে চেষ্টা করেছিলেন, যেমন মহিলাল মজুমদার, যেমন যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যেমন নজরুল ইসলাম। এবং তাদের ভাষা, তাদের ভঙ্গি, তাদের ধরন, তাদের বক্তব্য রবীন্দ্রনাথের থেকে আলাদা ছিলই। কিন্তু 30-এর যে কবিদের কথা আমরা বলছি, যাদের কথা বললাম, তারা যেভাবে নতুন ভাষায় নতুন ভঙ্গিতে লিখতে শুরু করলেন, সেটাই আসলে শেষ পর্যন্ত আমরা এখনও মেনে নিয়েছি যে বাংলা কবিতাকে রবীন্দ্রনাথের পাঠ্য বইয়ের ভাষায় যাকে বলে রবীন্দ্র যুগ, সেখান থেকে বের করে আনলো। ধরা যাক জীবনানন্দের কবিতা, এটা নিয়ে বুদ্ধদেব বসু আলোচনা করেছিলেন। 3টে লাইন বলি আপনাদের। আমি সেই সুন্দরীরে দেখে লই, নুয়ে আছে নদীর পাড়ে, বিয়োবার দেরি নাই, রূপ ঝরে পড়ে তার, শীত এসে নষ্ট করে দিয়ে যাবে তারে। বিয়োবার দেরি নাই, সকালবেলার প্রকৃতির সঙ্গে, সময়ের সঙ্গে, দৃশ্যের সঙ্গে এটি তুলনা করছেন যে আমি সেই সুন্দরীরে দেখে লই, নুয়ে আছেন নদীর এপারে, বিয়োবার দেরি নাই। বিয়োবার শব্দটা হচ্ছে এই নতুন কবিদের শব্দ, এটা বুদ্ধদেব বসু বলেছিলেন। এই বিয়োবার শব্দটাই হচ্ছে নতুন কবিদের শব্দ।
বাংলা ভাষায় এইরকম শব্দ এইভাবে উচ্চারণ করার স্বাভাবিক সামর্থ্য দেখাতে পেরেছিলেন বলেই জীবনানন্দ এবং তার সময়ের কবিরা নতুন কবিতা লিখতে পেরেছিলেন। এখন কথা হচ্ছে যে রবীন্দ্রনাথের কবিতার যে বলা যেতে পারে বিশ্বাসের দর্শন, বিশ্বাসের দর্শন, সেটা কি এই তরুণ আমাদের এই নতুন কবিদের কবিতায় প্রভাব ফেলেছে। অমিয় চক্রবর্তীর কবিতায় তো ভীষণভাবেই ফেলেছে। অমিয় চক্রবর্তী সেই সঙ্গতি কবিতায় তিনি মেলাবেন তিনি ঝোড়ো হাওয়া আর পোড়ো বাড়িটার ওই ভাঙা দরজাটা মেলাবেন। পাগল ঝাপটে দেবে না গায়েতে কাঁটা, আকাশে আগুনে তৃষ্ণায় মাঠ ফাটা, মারি কুকুরের জিভ দিয়ে ক্ষেত চাটা, বন্যার জল তবু ঝরে জল, প্রলয় কাঁদনে ভাসে ধরাতল মেলাবেন। তোমার আমার নানা সংগ্রাম, দেশের দশের সাধনা সুনাম, ক্ষুধা ও ক্ষুধার যত পরিণাম মেলাবেন। জীবন মোহ, ভাষাহারা বুকে স্বপ্নের বিদ্রোহ মেলাবেন, তিনি মেলাবেন। দুপুর ছায়ায় ঢাকা, সঙ্গী হারানো পাখি উড়াইছে পাখা, পাখায় কেন যে নানা রং তার আঁকা, প্রাণ নেই তবু জীবনেতে বেঁচে থাকা মেলাবেন। তোমার সৃষ্টি আমার সৃষ্টি, তার সৃষ্টির মাঝে যত কিছু সুর, যা কিছু বেসুর বাজে মেলাবেন। মোটর গাড়ির চাকায় ওড়ায় ধুলো, যারা সরে যায় তারা শুধু লোকগুলো, কঠিন কাতর উদ্ধত অসহায়, যারা পায়, যারা সবই থেকে নাহি পায়, কেন কিছু আছে বোঝা না যায় মেলাবেন। দেবতা তবুও ধরেছে মলিন ঝাঁটা, স্পর্শ বাঁচায়ে পুণ্যের পথে হাঁটা, সমাজ ধর্মে আছি বর্মেতে আঁটা, ঝোড়ো হাওয়া আর ওই পোড়ো দরজাটা মেলাবেন, তিনি মেলাবেন। সমস্ত বৈপরীত্যকে তিনি মিলিয়ে দেবেন। কেউ একজন আছেন যিনি সমস্ত বৈপরীত্যকে মিলিয়ে দেবেন, এই যে বিশ্বাস, এই বিশ্বাসের কথাও তো এরা বলেছেন, কিন্তু এই সামগ্রিকভাবে এই বিশ্বাসের চেয়েও দুটো ব্যাপার এখানে বলা দরকার। এই বিশ্বাসের চেয়েও বিশ্বাস ভঙ্গের প্রবণতার কথাই এই সময়ের কবিতায় বেশি এসেছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে বলার ভঙ্গির মধ্যেও একটা সময়োচিত ভাঙন আছে। এই বিশ্বাসটাই এই সময়ের কবিতার প্রধান নয়। যে কথা সুধীন্দ্রনাথ দত্ত উটপাখি, আপনারা সবাই পড়েছেন, উটপাখি কবিতায় বলেছেন, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে, এই প্রলয়ের কথা। আমার কথা কি শুনতে পাও না তুমি? কেন মুখ গুজে আছো তবে মিছে ছলে? কোথায় লুকাবে? ধুধু করে মরুভূমি, ক্ষয়ে ক্ষয়ে ছায়া মরে গেছে পদতলে। আজ দিগন্তে মরীচিকাও যে নেই, নির্বাক নীল নির্মম মহাকাশ। নিষাদের মন মায়ামৃগে মুজে নেই, তুমি বিনা তার সমূহ সর্বনাশ। কোথায় পালাবে? ছুটবে বা আর কত? উদাসীন বালি ঢাকবে না পদরেখা। প্রাক পুরাণিক বাল্যবন্ধু যত, বিগত সবাই, তুমি অসহায় একা।
ফাটা ডিমে আর তাড়িয়ে কি ফল পাবে? মনস্তাপেও লাগবে না ওতে জোড়া। অখিল ক্ষুধায় শেষে কি নিজেকে খাবে? কেবল শূন্যে চলবে না আগাগোড়া। তার চেয়ে আজ আমার যুক্তি মানো, শিকতা সাগরে সাধের তরণী হও। মরুদ্বীপের খবর তুমিই জানো, তুমি তো কখনো বিপদ প্রাজ্ঞ নও। নবসংসার পাতিগে আবার চলো, যে কোনো নিভৃত কণ্টকাবৃত বনে। মিলবে সেখানে অনন্ত নোনা জল, খসবে খেজুর মাটির আকর্ষণে। কল্পলতার বেড়ার আড়ালে সেথা গড়ে তুলব না লোহার চিড়িয়াখানা। ডেকে আনব না হাজার হাজার ক্রেতা, ছাঁটতে তোমার অনাবশ্যক ডানা। ভূমিতে ছড়ালে অকারী পালকগুলি, শ্রমণ শোভন বিজন বানাবো তাতে। উধাও তাহার উড্ডীন পদধূলি, পুঙ্খে পুঙ্খে খুঁজব না অমারাতে। তোমার নিবিদে বাজাবো না ঝুমঝুমি, নির্বোধ লোভে যাবে না ভাবনা মিশে। সে পাড়া জুড়োনো বুলবুলি নও তুমি, বর্গির ধান খায় যে 29। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা দুজনে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পরে দেনা শোধবার ভার। তাই অসহ্য লাগেও আত্মরতি, অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? আমাকে এড়িয়ে বাড়াও নিজেরই ক্ষতি, ভ্রান্তি বিলাস সাজে না দুর্বিপাকে। অতএব এসো আমরা সন্ধি করে প্রত্যুপকারে বিরোধী স্বার্থ সাধি। তুমি নিয়ে চলো আমাকে লোকোত্তরে, তোমাকে বন্ধু আমি লোকায়তে বাঁধি। এই প্রলয়ের কথা, এই প্রকাশ্য প্রলয়ের কথা, যে প্রলয়টা আমার সামনে ঘটছে, আমি যে প্রলয়কে দেখতে পাচ্ছি, আমার ব্যক্তিগত সমর্থন বা প্রত্যয় এখানে বড় কথা নয়। যে প্রলয়টা ঘটছে সেই প্রলয়টাই হচ্ছে সত্যি, এবং সেই প্রলয়কে কবিতায় ধরাটাই হচ্ছে যে কবিদের কথা আমরা বলছি তাদের কাজ ছিল, তাদের লক্ষ্য ছিল। এই প্রলয়ের কথাটা ধরাটাই এদের লক্ষ্য ছিল। বুদ্ধদেব বসু তুলনায় বুদ্ধদেব বসুর লেখায় আমরা এখন বুঝতে পারছি এই ভাঙনের ধরনটা হয়তো একটু কম ধরা পড়েছে, যদিও তিনি প্রথম এই সময়ের চরিত্রটার স্বরূপ বুঝে আমাদের বোঝাতে চেয়েছিলেন। অমিয় চক্রবর্তীর কবিতার মধ্যে একটি যে এই যে বিশ্বাসের কথা বললাম, সেই বিশ্বাসহীনতার কথাও তার বহু কবিতায় আছে। সারা পৃথিবীর দিকে তাকিয়ে পৃথিবীর যে ভাঙন, যে বিশ্বাসহীনতা, যে অপচয়, যে অচরিতার্থতা, সেগুলোকে তিনি তার বিশিষ্ট ছন্দে, একটা ভাঙাচোরা একটা ছন্দে, মিশ্র ছন্দ বলা হয়, সেই ছন্দে তিনিও দেখিয়েছেন। সুধীন্দ্রনাথ দত্ত তো মানে একেবারে ওই যে বললাম প্রকাশ্য প্রলয়ের কথা প্রবলভাবে বলেছে। বিষ্ণুদে এই কবিদের মধ্যে বিষ্ণুদের একটা ঘোষিত একটা প্রগতিশীল দর্শনে বিশ্বাস ছিল। ঠিক বিপরীত দর্শনই বলবো, দর্শনে বিশ্বাস করতেন বুদ্ধদেব বসু। তাই পবিত্র যা ব্যক্তিগত বুদ্ধদেব বসুর কথা। কিন্তু বিষ্ণুদেব একটি প্রগতিশীল দর্শনের আওতায় থেকে কবিতা লিখতে চেয়েছিলেন। ফলে তার কবিতায় তো সময়ের বিমর্ষ
যে ধরন, সময়ের যে ক্ষতবিক্ষতময় অবস্থা, সেটা তো ধরা পড়বেই, প্রবলভাবে ধরা পড়বেই, পড়েওছে। এবং তার অনেক কবিতার মধ্যে, যারা বুদ্ধদেব বসু বলেছিলেন, রবীন্দ্রনাথের কথাকে, রবীন্দ্রনাথের লাইনকে, রবীন্দ্রনাথের শব্দকে একটু একটু ব্যঙ্গাত্মক ধরনের ব্যবহারের চেষ্টাও আছে অনেক কবিতায় আমরা এইভাবে এর মধ্যে পাবো। বেশ কিছু কবিতা এরকম আছে। অস্তাচলের আধারেই কিবা আশা, এ মরা শহরে নির্সন্ধানী মন হারালো চতুর উভচর দিশা তার। চিরকাল কাকতালীয়ের যাওয়া আসা, কোন প্রারব্ধে করেছে সমর্পণ বহুধা ভক্ত ত্রিশঙ্কু তার ভার। জানি লক্ষ্মীর বসতি বাণিজ্যেই, সেই সাধনায় মেনেছি সতত হার। সরস্বতীর পঙ্কজে লাগে কাঁটা, বিরাট বিশ্বে কবে হারিয়েছে খেই, তবু হায় নেই হাতের নাগালে ডাঁটা, নীলোৎপলের অনঙ্গ অধরার। কৈশোরে ছিল ধর্মঘটের শখ, যৌবনে নয় মাস্টার কেরানীয়। বাস্তুঘুঘুরি অন্ন ধ্বংস সার, মুরব্বী নেই গ্রাম্য যে উমেদার। এদিকে শরীর মন হলো বরণীয়, বসন্ত আসে পাত্রী যে কেউ হোক। অতএব মেসে কাটাও তপ্ত পোষে, দৈনিকে দেখো কাজ খালি কোথা কোষে। খেলার নেশায় ভিড় ভাঙো মাঠ চষে, আর দেখো রোষে সিনেমার পোস্টার। অ্যালবার্ট হলে তারপরে শোনো বসে ঘোলা ইতিহাসে নানা ঘাটে উদ্ধার। তারপরে যদি ক্লান্তি বাঁধে বাসা, রেডিও সচল ধোঁয়ায় আকাশ ঢাকা। পাণ্ডুর চাঁদে নিভে যায় নব আশা, তবু হে কুমার খেলো না শকুনি পাশা। ইতিহ ভাগ্য জড়াক না নাক পাশে, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, করুণা অন্ধ বন্ধ জটায়ু পাখা। ফলে এই সময়ের এই জীবনানন্দ দাশ, বিষ্ণুদেব, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী সহ আরও অনেকে ছিলেন এই সময়। প্রেমেন্দ্র মিত্র ছিলেন, একটু পরে এলেন সুভাষ মুখোপাধ্যায়, সমর সেন। তো এরা নিজেদের মতো করে ক্ষতবিক্ষতময়, ভঙ্গুর, বিপর্যস্ত, সব মূল্যবোধে আক্রান্ত। আসলে তো তাই না? মানে এখনো আমরা যে সময়ের মধ্যে আছি, এই সময়টার চলন শুরু হয়েছিল কিন্তু ওই বলা যেতে পারে প্রথম বিশ্বযুদ্ধের পরের সময় থেকেই আর কি। হ্যাঁ, সব কিছু, কোনো কিছুই আর স্থির নয়, ধ্রুব নয়। কোনো কিছুর উপরে আমাদের চিরস্থায়ী আশ্বাসের জায়গাটা আমাদের আর নেই। এই যে ঘাতক একটা পরিবেশ, এই পরিবেশকে কবিতার মধ্যে ধরার চেষ্টা করেছিলেন যারা, তারাই হচ্ছেন আমরা আজকে যাদের কথা বললাম। এবং এই প্রসঙ্গে সুধীন্দ্রনাথ দত্তের যে বলেছিলাম যে অকপটতা, যা ভাঙছে, যা নষ্ট, যা অপরিচ্ছন্ন, যা ক্লেদাক্ত, তাকে ধরা, তার থেকে মুখ ফিরিয়ে নেওয়া নয়, চোখ ফিরিয়ে নেওয়া নয়। এই দর্শনটাই আসলে রবীন্দ্রনাথের পরের নতুন কথাটা বুদ্ধদেব বসুর কথা, রবীন্দ্রনাথের পরে নতুন কবিদের দর্শন। অন্ধ হয়ে থাকা নয়, প্রলয়কে দেখা এবং দেখানো, এই দর্শনটাই রবীন্দ্রনাথের পরে নতুন কবিদের দর্শন। এবং এই দর্শনেই তফাৎ হয়ে গেছে রবীন্দ্রনাথের সঙ্গে তার পরের কবিদের। অনেক কবিতার কথা
এই প্রসঙ্গে আমাদের মনে পড়বে। সেসব কবিতার সূত্রেই এই ভাঙনের চরিত্রটা, দুটো পর্বের পার্থক্যটা আমরা বুঝে নিতে পারব। নমস্কার। তুমি কি কেবলই স্মৃতি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ, কাল বৈশাখীর তীব্র অতৃপ্ত প্রতিভা, বাদলের প্রবল প্লাবন, সবই শুধু বৎসরান্তে একদিনে নির্গত নিঃশেষ, অপঠিত নির্মনন, নেই আর কোনো আবেদন। সাবিত্রীর ক্ষিপ্তকর বিভা আমাদের দুস্থ চিরগোধূলিতে ম্রিয়মান। তোমারই কি ছিল এই নিরানন্দ ভঙ্গুর স্বদেশ, আলোহীন অন্ধকারহীন আপন সত্তার থেকে পলাতক, নিস্তব্ধ থাকার ভয়ে, একার সংশয়ে, জনতার অপমানে, নিত্য রুচি ক্ষয়ে ক্ষয়ে অসুন্দর? কোথায় সে প্রতিদিন রূপের রচনা, সেই নিরন্তর সুন্দরের ধ্যানের উন্মেষ? অনাত্মীকরণে সদা নিজেকে সে উত্তরণ, নিরলস জ্ঞানের নিয়ম, কঠিন শিক্ষার শ্রম। বুদ্ধির নির্ভয় শুভ্র আলোকে আলোকে, আত্মস্থের স্তব্ধতায়, শুদ্ধ অন্ধকারে, শূন্যে শূন্যে ব্যথাময় অগ্নিবাষ্পে, দীপ্ত গীতে, চৈতন্যের জ্যোতিষ্কে, জ্যোৎস্নায় উদ্ভাসিত সুদীর্ঘ জীবন। যেখানে পর্বত ওরে আশ্বিনের নিরুদ্দেশ মেঘ, সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলামের বাঁকা তলোয়ার, নদীর নুপুরে বাজে নদীর জোয়ার, শিহরায় দেওদার বন। তোমার আকাশ দাও কবি, দাও দীর্ঘ 80 বছরের আমাদের ক্ষীয়মান মানুষে ছড়াও সূর্যোদয় সূর্যাস্তের 80 বছরের আলো। বহুদা কীর্তিতে শত শিল্পকর্মে উন্মুক্ত উধাও, তোমার কীর্তিতে আর তোমাতে যা দিকে দিকে একাগ্র মহৎ। সে কঠিন ব্রতের গৌরবে, আমাদের বিকারের গড্ডল ধুলায়, দিনগত অন্যায়ে কুৎসিতে, শুনি যেন সুন্দরের গান, দেখি যেন একনিষ্ঠ দীর্ঘায়ুর প্রগতির এক ছবি। সুন্দরের গান যেন শুনি, গাই, 10টায় 5টার উদ্ভ্রান্ত ট্রাফিকে, বস্তিতে, বাসায় আর বাংলার নয়া কলোনিতে, জীবিকার জীবনের ভাঙা ধসা ভিটে, বোম্বাই সিনেমা আর মার্কিনী মাইকে অসুস্থ বিভবে। মোরা খেতে কারখানায় পড়ি যেন জীবনের সংগ্রাম শান্তির স্পষ্ট উপন্যাস, খুঁজি যেন সকালের সূর্য থেকে সন্ধ্যার সূর্যের হবি। শুনি যেন আমাদের কান্নার অতল জলে অমর ভৈরবী, প্রত্যহের সচেষ্ট উৎসবে, সহজ অভ্যাস ফেলে সকালে সন্ধ্যায় 12 মাস, বছরে বছরে পড়ে যাই জীবনের স্বাধীন বিন্যাস। নিভৃত ছায়ায়, চৈত্রে, শালবনে, তোমার বসন্ত গানে, রক্ত রাগে, হৃদয় স্পন্দনে, আমাদের দিনের পাখড়িতে, জীবনের ফুলে ফলে, ভ্রমর গুঞ্জনে, নবপল্লব মরে, গড়ে তুলি আজ কাল মাসে মাসে শত বর্ষ পরে আমাদের প্রতিদিন কবি। তুমি কি কেবলই ছবি, শুধু এক উপলক্ষ কবি? হরেক উৎসবে হই হই, মঞ্চে মঞ্চে কেবলই কি ছবি? তুমি
শুধু 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ।